আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের বিশেষ বিশেষ খবর হলো সিন্দুরায় নদীতে তলিয়ে যাওয়া যুবক সৌভিক সরকারের দেহ উদ্ধার হলো। 4 দিন পর বুধবার গুমরার কাছে নদীতে ভেসে উঠে বদরপুরে সৌভিকের দেহ। এদিন সকালে গুমরায় খেলমায় নদীতে ভাসতে দেখা যায় তার দেহ। গত রবিবার বেলা 2টা নাগাদ বদরপুর ও বাঙ্গা এলাকার 7 বন্ধু কালাইন নদী পাথর কুয়ারিতে স্নান করতে যায়। রবিবার ছুটির দিন বলে তারা একত্রিত হয়। নদীতে স্নান করতে গিয়ে স্রোতে ভাসিয়ে নিয়ে যায় 24 বছর বয়সের বদরপুর এফসিআই গুদাম এলাকার বিশাল ঘোষ। তাকে বাঁচানোর জন্য বন্ধু সৌভিক সরকার নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সৌভিক ঝাঁপ দেওয়া মাত্র সে নদীর গর্ভে তলিয়ে যায়। তখন বাকি 5জন বন্ধু যদিও বিশালকে উদ্ধার করে, ততক্ষণে বিশাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর শেষ চেষ্টা করেও সৌভিককে উদ্ধার করতে পারেনি বন্ধুরা। এরপর এসডিআরএফ অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। 4 দিন পর ভেসে উঠে তার দেহ। পরবর্তী খবরটি হলো, দলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট উন্নয়ন খণ্ডে মোহনখাল রামমানিকপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও ট্যাগিং প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জিপির 3 নং গ্রুপের ক্ষুদ্র জনসাধারণ সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ তুলে ধরেছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে জিপির জীবিকা সখী রেজিমা বেগম এই জিও ট্যাগিংয়ের কাজটি সম্পূর্ণ করেন, কিন্তু সম্প্রতি যখন এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, তখন দেখা যাচ্ছে এক হতাশাজনক চিত্র। অপেক্ষাকৃত সচ্ছল এবং আর্থিকভাবে সবল ব্যক্তিদের নাম তালিকায় স্থান পেলেও গ্রামের প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলি তালিকা থেকে বাদ পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, মোহনখাল রামমানিকপুর গ্রামে প্রায় 40টি দরিদ্র পরিবারের নাম এর তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিবারগুলি দীর্ঘদিন ধরে একটি পাকা বাড়ির স্বপ্ন দেখেছে এবং সরকারি সাহায্যের উপর নির্ভরশীল, কিন্তু এই অনিয়মের কারণে তাদের সেই স্বপ্ন অধুরাই থেকে যাচ্ছে। স্থানীয়দের মতে, জিও ট্যাগিংয়ের সময় সঠিক নিয়মকানুন অনুসরণ করা হয়নি এবং স্বজন পোষণ বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে প্রকৃত অভাবী মানুষরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা সংবাদ মাধ্যমের কাছে তাদের হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের মতো গরিব মানুষরা সরকারি প্রকল্পের উপর ভরসা করে থাকি। একটি পাকা বাড়ির জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু এখন দেখছি যারা আর্থিকভাবে আমাদের থেকে ভালো অবস্থানে আছে তাদের নাম তালিকায় রয়েছে, আর আমাদের মতো গরিব মানুষরা বাদ পড়েছে। এটা সম্পূর্ণ অবিচার। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহনখাল রামমানিকপুর গ্রামের বঞ্চিত মানুষজন দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং পালংঘাট ব্লকের বিডিওর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা অবিলম্বে এই জিও ট্যাগিং প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। গ্রামবাসীরা জোর দিয়ে বলেছেন যে পুনরায় জিও ট্যাগিং করা হোক এবং প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য ব্যাহত না হয় এবং গরিব মানুষরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। পরবর্তী খবরটি হলো, অষ্টম পে কমিশন নিয়ে সামনে এক বড় আপডেট। এটি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ভাতা এবং পেনশনে একটি বড় পরিবর্তন আসবে। ইতিমধ্যে সরকার এটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ করেছে এবং অর্থ মন্ত্রণালয় সিপিসি গঠনের জন্য প্রাথমিক আলোচনা শুরু করেছে। সংসদে বর্ষাকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় এক লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই সম্পর্কিত তথ্য জানিয়েছেন। এক সর্বভারতীয় মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অর্থমন্ত্রক অষ্টম পে কমিশন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভাগ মন্ত্রক এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ মন্ত্রক এবং বিভিন্ন রাজ্য সরকার। লোকসভায় এক লিখিত প্রতিবেদনে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বিষয় চিত্রটি স্পষ্ট করেছেন এবং বলেছেন যে সকলের কাছ থেকে কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করা হবে। যদিও তিনি স্পষ্ট করে বলেন যে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি। এখনও পর্যন্ত অষ্টম পে কমিশনের সরকারি সুপারিশ প্রস্তুত করা হয়নি, কিন্তু পরবর্তী কমিশনগুলির দ্বারা নির্ধারিত প্যাটার্ন অনুসারে তাদের বাস্তবায়ন করা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সপ্তম পে কমিশন 2014 সালে ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল, কিন্তু এর সুপারিশগুলি 2016 সালে 1 জানুয়ারি থেকে বাস্তবায়িত হয়। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যে এই সময়সীমা পুনরাবৃত্তি করে অষ্টম পে কমিশনের সুপারিশগুলি 2026 সালের 1 জানুয়ারিকে কার্যকর করা হতে পারে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল তিনসুকিয়ায় জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জমি দখলমুক্ত করা হবে। রাজ্যে প্রায় 29 লক্ষ বিঘা জমি বেআইনিভাবে দখল হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে হাইলাকান্দি জেলায় খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে। জেলার গাড়মুড়া ফরেস্ট রেঞ্জের 8টি গ্রামে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ আগামী 26শে জুলাই হাইলাকান্দি জেলায় সফর করবেন। হাইলাকান্দি জেলায় সফরকালে সভাপতি শ্রী গগৈ আমার বুথ আমার দাবি কার্যসূচির সূচনা করে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন। সভাপতি শ্রী গগৈ আলগাপুর, জানকীবাজার ও হাইলাকান্দি শহরে একটি পুলিং বুথ পরিদর্শন করবেন। সেখানকার ভোটারদের সমস্যা সম্পর্কে অবগত হবেন। এদিকে জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী জানান যে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দিতে একটি জনসভায় বক্তব্য রাখবেন। পরবর্তী খবরটি হলো, ভারতীয় আবহাওয়া বিজ্ঞানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 1 সপ্তাহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আসামে এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় 40%, মেঘালয়ে 54% এবং অরুণাচল প্রদেশে 45% কম বৃষ্টি হয়েছে।